তর্কে জড়িয়ে সহকর্মী মনিরুলকে গুলি করেন কনস্টেবল কাউসার, দাবি ডিএমপির। বিস্তারিত জানা যাবে তদন্তে। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, আবারও বললেন ওবায়দুল কাদের। সকল দুর্নীতিবাজের বিচার করবে আওয়ামী লীগ। এবং সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাজধানী বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামের সঙ্গে কনস্টেবল কাউসার আহমেদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে কনস্টেবল কাউসার সহকর্মী মনিরুলকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন। দুপুরে ডিএমপি সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ মহিত উদ্দিন। মানুষের জন্য আপনিও তো আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারেন। হঠাৎ কেউ যদি আপনার ইনভেস্টিগেট করে, আপনি হয়তো যে লোকটাকে স্ল্যাপ করা উচিত না তাকে স্ল্যাপ করে বসলেন, বসার পর বুঝলেন যে আমি স্ল্যাপ করাটা আমার ঠিক হয় নাই, তাই না? এগুলো তো হয় অনেক সময়। উত্তেজনার বশবর্তী, উত্তেজনার মুখোমুখি জীবনে কেনা হয়েছে কম বেশি, কিন্তু এই ধরনের নির্মমতা তো হওয়া উচিত না। হ্যাঁ, এবং সে কারণে আমরা মনে করি যে এটা তদন্ত করলে হয়তো আমরা বের করতে পারবো যে কি কারণে তার এত উত্তেজনা বা এই পর্যায়ে গেল। ঠিক আছে। আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে যৌথ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী 23 জুন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। পরে বিএনপির প্রসঙ্গে কাদের বলেন, দলটি আবারও আন্দোলন করার কথা শুনলে হাসি পায়। কালো টাকা সাদা করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সাইফুর রহমান অর্থমন্ত্রী থাকা অবস্থায় কালো টাকা সাদা করার ব্যবস্থা করেছিলেন। খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, তাদের দুর্নীতির বিচার করবে সরকার। আমাদের কোনো জাতীয় অনুষ্ঠানে বিরোধী দল বা বিভিন্ন দল, নিবন্ধিত দলগুলো, আমরা তাদেরকে আমন্ত্রণ করি। প্রতিষ্ঠা বার্ষিকীতেও এর ব্যত্যয় ঘটবে না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল হিসাবে অন্যদের আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার রেওয়াজ আমাদের মধ্যে আছে এবং সেটা অব্যাহত থাকবে। কলকাতার ফ্ল্যাটের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের একটি খালে তল্লাশি চালিয়েছে কলকাতা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। ওই খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডি। কলকাতা সিআইডির এক বিবৃতিতে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে। সিআইডির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পরীক্ষার পর এই হাড়গোড়গুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। বিবৃতিতে বলা হয়েছে, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের বাগজোলা খালের দক্ষিণ পূর্ব অংশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিছু লম্বা হাড়ের অংশ রয়েছে। ঘটনাস্থলে থাকা সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিকভাবে হাড়গোড়গুলো মানব শরীরের বলে তাদের মনে হচ্ছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতাল প্রধানদের নিয়ে খুব শিগগিরই মতবিনিময় করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্ত লাল সেন। সকালে সচিবালয়ে সাংবাদিক সংগঠন বিএসআরএফ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঔষধের ক্ষেত্রে সরকার নির্ধারণ করা দামের চেয়ে বেশি নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না।
আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শনিবার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও ওই প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। বিস্তারিত দেখুন অনুকৃতি আদিত্যের রিপোর্টে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এর মাধ্যমে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর ভারতের টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বিজেপি নেতা মোদী। স্থানীয় সময় সন্ধ্যা 7:15 থেকে 8টার মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদী। পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ কয়েকদিন পর হবে, তবে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রী পদে আজই শপথ গ্রহণ হবে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সহ বেশ কয়েকটি দেশের নেতারা। আমন্ত্রণ জানানো হয়েছে কয়েক হাজার বিশিষ্টজনকেও। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের আশেপাশে বন্ধ থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। বিশাল এলাকাকে ঘোষণা করা হয়েছে নো ফ্লাই জোন হিসেবে। বিমানের পাশাপাশি উড়ানো যাবে না ড্রোন বা ফানুসও। এই বিধিনিষেধ সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, ভারতের এবারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য সংখ্যা 78 থেকে 81 জনের মধ্যে হতে পারে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। কুমিল্লার বরিচং উপজেলার জামতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার সকাল 8টার দিকে 66 নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। তার স্ত্রী ও 4 সন্তান রয়েছে। এ বিষয়ে 60 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার বলেন, জামতলা এলাকায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশে নিহত হয়েছেন। মরদেহ নিয়ে গেছে বিএসএফ। এ নিয়ে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তারা মরদেহ পরিচয় শনাক্ত সহ সুরতহাল তৈরি করছে। বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার কার্যক্রম শুরু হবে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগকে স্বাগত জানিয়েছে। কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে বাস্তবসম্মত ও সময় উপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে সংগঠনটি বলছে, এর ফলে 15% কর দিয়ে এবার কালো টাকা সাদা হলে সেই টাকা পরের বছর 30% করের আওতায় চলে আসবে। পাশাপাশি আবাসন খাতে বিনিয়োগ বাড়বে। এতে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। রোববার রাজধানীর সিরিটাপ মিলনায়তনে ঘোষিত জাতীয় বাজেট 2024-25 সম্পর্কিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিহ্যাব সভাপতি ওয়াহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রথম সহসভাপতি লায়ন এম এ আউয়াল, সহসভাপতি প্রকৌশলী আব্দুল লতিফ ও সহসভাপতি আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা। এবার কোরবানির প্রস্তুতির খবর। কোরবানি ঈদকে সামনে রেখে বরাবরের মতোই গরু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। প্রাকৃতিক পরিবেশে বাড়িতে বাড়িতে পারিবারিক আদলে গরুকে মোটাতাজা করছেন তারা। তবে খাবারের দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় গরুর দাম নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারিরা। এবারে ঈদে কোরবানির হাট মাতাবে বাংলা ডন, মাফিয়া, ডলার ও ডিজাইন নামের বেশ কটি আকর্ষণীয় গরু। আমিন খান রাব্বির ক্যামেরায় হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের গুলজার হোসাইন অনেক বছর ধরে কোরবানির গরু
মোটাতাজা করে আসছেন। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুতকৃত এইসব গরু আসন্ন কোরবানি ঈদে বিক্রি করবেন ভালো দামে। তার খামারে 14টি বড় গরু থাকলেও সবকিছু ছাড়িয়ে সবার নজর কাড়ছে হামজা, বাংলার ডন, বাংলার মাফিয়া, ডলার ও ডিজাইন নামের গরুগুলো। এই খামারে এক একটি গরুর দাম হাঁকাচ্ছেন 10 থেকে 12 লাখ টাকা করে। আমরা খামারে তো সম্পূর্ণ গরুর উপরে নির্ভর। আমার গরু ছাড়া তো আমার আর অন্য কোনো আবাদ নেই, অন্য কোনো কাজ কামও নেই। আমরা আমার গরুই পুষি সবাই। যেহেতু এবছরে যদি সরকার যদি বাইরে থেকে গরু না আনে, এবছরে আমরা ন্যায্য মূল্য পাবো। এই জেলায় প্রায় প্রতিটি বাড়িতেই পালন করা হয় গরু, যা জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকা সহ অন্যান্য জেলায়। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ গরুর পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় আসছে কোরবানি ঈদে ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় খামারিরা। কাঁচা ঘাস, বিচিলি, মোটা চাল, চিকন চাল সবকিছু খাবার খাওয়াই, তো এত টাকা বিক্রি করতে পারি না। তো সরকার আমাদের ন্যায্য মূল্য যেটি এবার না দেয়, আমরা খামারিরা দেখা যাচ্ছে পথে বসে যাওয়ার মতন কায়দা হয়ে যাবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, খামারিরা যাতে সঠিক দাম পায় সেদিকে লক্ষ্য রেখে অনলাইনের মাধ্যমে গরু বিক্রি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। খুরা রোগ বা লাম্পি স্কিন ডিজিজ রোগ এগুলো হয়, তাহলে যারা কুরবানির গরু পালন করে তাদের জন্য খুব ক্ষতির একটা সম্ভাবনা থাকে। এই কারণে আমরা তাদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি যাতে করে এই ভ্যাকসিনগুলো আগেই দেওয়া হয়, এবং খামারিরা আমাদের পরামর্শ মতো তারা ভ্যাকসিন দিয়েছে, যার কারণে এবারে এই ধরনের কুরবানির গরুতে কোনো ধরনের রোগ দেখা যায়নি। এবার জেলার 18,000-এর বেশি খামারি 1 লাখের বেশি গরু ও 1 লাখ ছাগল এবং বেশ কিছু মহিষ কোরবানির জন্য প্রস্তুত করেছেন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দেশের মানুষের জীবনধারা স্বপ্নিল গতিতে আধুনিকায়ন হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রথম সিটির ব্র্যান্ড রূপায়ণ সিটি তাদের গ্রাহকদের সর্বোচ্চ প্রযুক্তির সেবা নিশ্চিত করতে রূপায়ণ সিটি উত্তরাতে উদ্বোধন করেছে নেটওয়ার্ক অপারেশন সেন্টার। রূপায়ণ সিটি উত্তরায় এক বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় নতুন এই অফিস। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগাগ্রেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরের গ্রাহকদের আধুনিক ডিজিটাল এবং ইন্টারনেট সহ নানা ধরনের সুবিধা নিশ্চিতে নেটওয়ার্ক অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। এ সময় কর্মকর্তারা আরসিও আইটি নেটওয়ার্ক অপারেশন সেন্টারের সুবিধাসমূহ সম্পর্কে অবগত করেন। Roopan will go a long way to create more episode of the same story, and we want to be part of the Roopan in creating those journey. প্রত্যেকটা কাস্টমারকে একটা ডেডিকেটেড আইপিটিএসপি নাম্বার দিয়েছি, যেটার মাধ্যমে সে বাংলাদেশের যে কোনো প্রান্তে সে তার নির্দিষ্ট প্যাকেজ অনুযায়ী বা নির্দিষ্ট মিনিট অনুযায়ী সে কথা বলতে পারবে এবং চাইলে সেটাকে টপ আপ করতে পারবে। তাছাড়া আমরা হচ্ছে আমাদের ইন্টার কমিউনিকেশন টোটাল আমাদের যে সিটির ভিতরে যে কেউ যে কারোর সাথে বা আমাদের যেসব অঙ্গ প্রতিষ্ঠানগুলি যারা আমাদেরকে সার্ভিস সেবা সুবিধার জন্য এখানে অবস্থান করছে তাদের সাথে যোগাযোগ করতে পারবে, এবং আমাদের হচ্ছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা আমরা এনশিওর করেছি। রূপায়ণ সিটির এখানে যারা রেসিডেন্ট আছে তাদের সেফটি সিকিউরিটি আমরা ইনশিওর করেছি। এইটার ডিজিটাইজেশন ভার্সন নিয়ে এসেছি। এন্টারটেইনমেন্ট সিঙ্গেল হাবে আপনার যে ক্যাবল, ইন্টারনেট, যে কোনো কিছু সব কিছু এখানে আমরা ইন্টিগ্রেট করেছি। অনুষ্ঠানে রূপায়ণ সিটির সিইও মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটি সবসময় উদ্ভাবনী চিন্তায় উজ্জীবিত হয়ে একটি সমাজবদ্ধ আবাসন ব্যবস্থা গড়ার লক্ষ্যে কাজ করছে। যে স্মার্ট বাংলাদেশ যে কনসেপ্ট, সেই কনসেপ্টের সাথে তাল মিলিয়ে স্মার্ট সিটির একটা প্র্যাকটিক্যাল আমরা ইমপ্লিমেন্টেশন এই সিটিতে আমরা করেছি। আমাদের সাথে পার্টনারশিপে আছেন রেইস এবং বেঙ্গল ডিজিটাল। ওনাদেরকে সাথে নিয়ে আমরা আজকে যে জিনিসটা উদ্বোধন করলাম, এখানে ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশনের আমি বলবো রেসিডেন্সিয়াল পার্টে বাংলাদেশে এই এক্সাম্পল আর নাই। আশা করি এটার মাধ্যমে অন্যরাও এই সুযোগগুলো নিবে। কমিউনিকেশন, সেফটি, সিকিউরিটি, এন্টারটেনমেন্ট, এই তিনটারই একটা কম্বিনেশন কিন্তু এখানে ঘটে গেছে। কমিউনিকেশনে যদি আমি বলি, এই ফেসিলিটির মাধ্যমে আমাদের এখানে যারা রেসিডেন্ট আছেন তারা ম্যাসিভ কমিউনিকেশনের সুযোগ সুবিধা পাবেন। এই স্থাপনার মধ্য দিয়ে রূপায়ণ সিটি উত্তরা স্মার্ট সিটি হিসেবে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ফ্যাশন এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR HM স্টিল। এবার HM স্টিল চট্টগ্রাম সংবাদ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিসের চট্টগ্রাম জেলা শাখা ও মহানগর শাখা সম্মেলন হয়েছে। নগরের একটি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। উদ্বোধন করেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফয়েজ হোসেন। সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ সমীর কান্তি দাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তর্কে জড়িয়ে সহকর্মী মনিরুলকে গুলি করে কনস্টেবল কাউসার, দাবি ডিএমপি। বিস্তারিত জানা যাবে তদন্তে। বেনজির আজিজ আওয়ামী লীগের কেউ নন, আবারও বললেন ওবায়দুল কাদের। সকল দুর্নীতিবাজের বিচার করবে আওয়ামী লীগ। এবং সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।